বিকেল 5টার আকাশ বার্তায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে জুই। প্রথমেই হেডলাইন্স। নাম না করে আব্বাস সিদ্দিকের আইএসএফ কে নিশানা মমতার। বিজেপি ওদের টাকা দিয়ে নির্বাচনে নামিয়েছে বলে অভিযোগ। বললেন ভোটে টাকা বিলি করছে বিজেপি। ফ্লোরাইড যুক্ত জল খাইয়ে পুরুলিয়ার মানুষকে অকাল বার্ধক্যের দিকে ঠেলে দিচ্ছেন মমতা। বাগমুন্ডি থেকে শাহী ভাষণ। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। স্ক্যাম নয়, স্কিম চায় মানুষ, দাবি অমিতের। আমফানের সময় আপনারা কোথায় ছিলেন? প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে বিজেপির তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ। ল্যান্সডাউনে ঘেরাও বাজার কর্মীদের। কেন্দ্রীয় মন্ত্রীর সামনেই হেনস্থা রুদ্রনীলকে। দীর্ঘ 5 বছর পর রাজ্যে ভোট প্রচারে মিঠুন। 4 জেলায় বিজেপি প্রার্থীদের সমর্থনের রোড শো। বাঁকুড়ার শালতোরায় হুড়োহুড়ি। মিঠুনকে হেলিকপ্টারে আটকে থাকতে হলো 15 মিনিট। বিতর্কিত মন্তব্য শুভেন্দু অধিকারীর। ক্ষমতা এলে রাজ্যে পাকিস্তানিদের শায়েস্তা করবে বিজেপি। হিন্দু ভোটের কথা ভেবেই কি বিভাজনের রাজনীতি? শুভেন্দুর মন্তব্য নিয়ে প্রশ্ন। ভোট প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো ভবানীপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে। আমফানের সময় বিজেপির নেতা কর্মীদের দেখা যায়নি কেন? এই প্রশ্নে অস্বস্তির মুখে পড়তে হয় রুদ্রনীলকে। প্রচারে বেরিয়ে এভাবেই সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়তে হলো রুদ্রনীল ঘোষকে। ভবানীপুরের বিজেপি প্রার্থী আজ প্রচারে বেরিয়েছিলেন বেলতলাতে। ল্যান্সডাউন বাজারে পৌঁছতেই ঘিরে ধরেন সাধারণ মানুষ। জবাব চান আমফান লকডাউনে তার দলের নেতাকর্মীরা কোথায় ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সামনেই বিজেপির তারকা প্রার্থী বিক্ষোভের মুখে পড়েন। সিপিআইএম তৃণমূল ঘুরে রুদ্রনীল আজ বিজেপিতে। যা নিয়ে তাকে ধান্দাবাজ তকমা দিয়েছে বর্তমান প্রতিপক্ষরা। যে মানুষ প্রথমে সিপিএম কে ভোট দিতেন তিনি বিরক্ত হয়ে তৃণমূলকে ভোট দিয়েছেন, তারপর তিনি বিরক্ত হয়ে আবার ভালো করে বাঁচবার জন্য ভাজপাকে ভোট দিয়েছেন। যদি সাধারণ মানুষ যদি পশ্চিমবঙ্গে ধান্দাবাজ হয় তাহলে রুদ্রনীল ধান্দাবাজ। আমি তো ছোটবেলা থেকে রাজনীতি করছি, রাস্তায় নামি। আমার বন্ধুরা কোনোদিন রাস্তায় নামেননি, তারা কোনোদিন মরা পড়াতে যাননি, কোনো গরিব মানুষকে হসপিটাল ছোটেননি, রক্তের জন্য দৌড়ে বেড়াননি। রুদ্রনীল ঘোষ দৌড়েছে। আজ সকাল থেকেই বেলতলা টাউনসন রোডের বিভিন্ন বস্তিতে বস্তিতে ঘুরলেন বিজেপির তারকা প্রার্থী। প্রচারের মধ্যেই চলল তারকা প্রার্থীর সঙ্গে সেলফি তোলা। ক্যামেরায় পার্থসারথী দাসের সঙ্গে অনুভব সেনগুপ্ত, আকাশ বার্তা। প্রথম দফার ভোটের আগে আজই প্রচারের শেষ দিন। পাথর প্রতিমা জনসভা থেকে ফের বিজেপির বিরুদ্ধে ঝোড়ো আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। নাম না করে আব্বাস সিদ্দিকের আইএসএফ কে আক্রমণ করলেন তিনি। মমতার দাবি, ভোটে সাম্প্রদায়িক বিভাজন তৈরির জন্য এই দলকে ময়দানে নামিয়েছে বিজেপি। ইলেকশনের আগে বিজেপি আসবে, ওদের কিছু আরএসএস এর নেতা টেতা আছে। যদি কাউকে 500 টাকা 5000 টাকা দেয়, বলবেন এটা আমার টাকা, আমার ট্যাক্সের টাকা, আমার খরচের টাকা, আমায় দাও, তোমাদের খরচা করে দেবো। বিজেপির বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ তো করলেনই, তবে দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেল আরও বড় এবং মারাত্মক অভিযোগ। তার দাবি, সাম্প্রদায়িক ভোট বিভাজনের জন্য একটা দলকে বহু টাকা খরচ করে ভোটের ময়দানে নামিয়েছে বিজেপি। সিপিএম, কংগ্রেস আর একটা রাজনৈতিক দল নতুন এসছে, হঠাৎ করে বিজেপি থেকে গজিয়েছে। বিজেপি টাকা দিয়ে তাদের পাঠিয়েছে সংখ্যালঘুদের ভোট ভাগ করবার জন্য। আর যে ওই সংখ্যালঘুর নামে বলছে সে বিজেপির কাছ থেকে প্রচুর টাকা নিয়েছে। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, ভোট কাটাকাটির আশঙ্কা থেকেই নাম না করে আব্বাস সিদ্দিকির আইএসএফ কে নিশানা করেছেন মমতা। গতকাল কাঁথির জনসভা থেকে আমফান দুর্নীতির অভিযোগে তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলেছিলেন মোদি। আজ যেন মমতার পাল্টা দেওয়ার পালা। হ্যাঁ, এত বড় একটা যজ্ঞে একটা দুটো ভুল হতেই পারে। আর একটা লোক যদি কারো কাছে 500 টাকা নিয়েছে তো বলছে তৃণমূল কংগ্রেস সব চোর। আমি চোর, আমি ডাকাত, আমি খুনি, আমি মানুষকে জীবন দিয়ে ভালোবাসি। শুধু পাথর প্রতিমা নয়, দক্ষিণ 24 পরগনার একের পর এক জায়গা থেকে প্রচারে ঝড় তুললেন তৃণমূল নেত্রী। তার অভিযোগ, বুথ দখলের জন্য ভিন রাজ্য থেকে দুষ্কৃতী ঢোকাচ্ছে বিজেপি। আকাশ বার্তা। এদিকে আইএসএফ এর সঙ্গে তৃণমূলের সংঘর্ষ, তেতে উঠল ভাঙড়। অভিযোগ, নির্বাচনী প্রচারে বেরিয়ে আইএসএফ কর্মীরা তৃণমূলের পতাকা ছিঁড়ে দেয়। প্রতিবাদ করলে তাদের মারধর করা হয়। এই ঘটনায় 4 তৃণমূল কর্মীর মাথা ফেটেছে, ভর্তি করা হয়েছে হাসপাতালে।
ফ্লোরাইড যুক্ত জল খাইয়ে মানুষকে অকালে বৃদ্ধ বানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার বাগমুন্ডির সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমনটাই অভিযোগ করলেন। পুরুলিয়ায় জলের সমস্যা দীর্ঘদিনের, সাধারণ মানুষের সেই দুর্ভোগকেই এবার হাতিয়ার করে আজ পুরুলিয়ার বাগমুন্ডি থেকে জল অস্ত্রে শান দিলেন অমিত শাহ। অভিযোগ করলেন ক্লোরিনযুক্ত জল খাইয়ে মানুষকে বার্ধক্যের দিকে ঠেলে দিচ্ছে তৃণমূল সরকার। फ्लोराइड युक्त पानी दीदी पिलाती है आपको। ये हमारे युवा भर जुआनी में 40 साल होते होते बूढ़े हो जाते हैं, कमर टेढ़ी हो जाती। हमने हमारे घोषणा पत्र में कहा है एक बार आज दीदी को निकाल दो। शुद्ध पीने का पानी की व्यवस्था भारतीय जनता पार्टी करने जा रही है। ভোট প্রচারে এ রাজ্যে আসাটাকে এক প্রকার রুটিন বানিয়ে ফেলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তো তুললেনই, পাশাপাশি রাজ্যের বেকারত্ব নিয়েও প্রশ্ন তুললেন অমিত। और लाल मिट्टी की भूमि है ये आदिवासी, सालों से इन्होंने जो संस्कृति सजो कर रखी है इसकी भूमि है। ये भूमि को मां, माटी और मानुष का नारा देकर दीदी सत्ता में तो आई मगर आपके लिए कुछ नहीं किया। মানুষের কাছে প্রশ্ন করলেন তারা স্ক্যাম চান নাকি কেন্দ্রীয় স্কিম। যদি রাজ্যে বিজেপি সরকারে আসে তবে বেকারত্বের সমস্যা দূর করবে, দাবি অমিতের। আকাশ বার্তা। বিজেপির হয়ে প্রচার শুরু করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। বাঁকুড়ার শালতোরায় ভিড়ের চাপে তাকে 15 মিনিট চপারে আটকে থাকতে হয়। শালতোরার পাশাপাশি মিঠুন বিজেপি প্রার্থীদের সমর্থনে রোড শো করেন আরো বেশ কয়েকটি জায়গায়। ব্যবধানটা মাত্র 5 বছরের। 2016-তে তৃণমূলের হয়ে ঘাসফুলে প্রচার করেছিলেন, আর 2021-এর 25শে মার্চ নেমে পড়লেন পদ্মবনে প্রচারে। আজ প্রচার শুরু করলেন জঙ্গলমহলে। শুরুতেই যান বাঁকুড়ায়। শালতোরায় রীতিমতো ঝড় তুললেন মহাগুরু। দুপুরে শালতোরায় বিজেপি প্রার্থী চন্দনা বাউরির সমর্থনে রোড শো করেন মিঠুন। তার আগে বাঁকুড়ার শালতোরায় নেতাজি সেন্টেনারি কলেজ গ্রাউন্ডের অস্থায়ী হেলিপ্যাডে চপারে এসে পৌঁছন মহাগুরু। তাকে একবার চোখে দেখার জন্য অসংখ্য মানুষ ভিড় জমান হেলিপ্যাড চত্বরে। ভিড় এবং মানুষের উৎসাহ উদ্দীপনা এতটাই ছিল যে চপারের গেট খুললেও ভিড় সামলে এদিন মহাগুরুকে নামাতে 15 মিনিটেরও বেশি সময় লেগে যায়। পরে নিরাপত্তারক্ষীদের তৎপরতায় হেলিপ্যাডের বাইরে মিঠুনকে নিয়ে তোলা হয় হুটখোলা গাড়িতে। সেখান থেকে শুরু করেন রোড শো। তার গাড়ির আগে পড়ে ছিল জনতার ঢল। সেখান থেকে পুরুলিয়ায় পৌঁছন মহাগুরু। মানবাজারেও একই রকম সাড়া। সেখান থেকে পশ্চিম মেদিনীপুর ঘুরে যান ঝাড়গ্রামে। সর্বত্রই ডিস্কো ড্যান্সারকে এক ঝলক দেখতে মানুষের ঢল নামে। পুরুলিয়ার মানবাজারে বিজেপি প্রার্থী গৌরী সিং সর্দারের হয়ে প্রচারে পা মেলান তিনি। এখানেই প্রার্থী তৃণমূলের সন্ধ্যারানী টুডু। তিনি রাজ্যের মন্ত্রীও বটে। গত লোকসভায় তৃণমূল এই কেন্দ্রে এগিয়েছিল। শনিবার এই কেন্দ্রে ভোট। রবিবার বাঁকুড়ার ইন্দাস এবং পশ্চিম মেদিনীপুরের কেশপুরে প্রচার করবেন বিজেপির মহাগুরু মিঠুন চক্রবর্তী। আকাশ বার্তা। কড়া হিন্দুত্বের সুর নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর গলায়। হুঁশিয়ারির সুরে তিনি বললেন, ক্ষমতা এলে পশ্চিমবঙ্গের পাকিস্তানিদের শায়েস্তা করে দেবে বিজেপি। শুভেন্দুর কথায় বিতর্কের ঝড় উঠেছে বিভিন্ন মহলে। হিন্দুত্বের জুতোয় পা গলালেন শুভেন্দু অধিকারীও। এদিন কাঁথি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুমিতা সিনহার সমর্থনে তাকে প্রচারে দেখা গেল। আর সেখানেই শুভেন্দু বললেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে পাকিস্তানিদের শায়েস্তা করা হবে, ঠিক যেমনটা হচ্ছে যোগী রাজ্য উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে যেমন পাকিস্তানিদের টাইট করেছে, আমাদের এখানে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এলে পাকিস্তানিদের ঠিক একইভাবে আমরা টাইট করব। সম্প্রতি উত্তর দিল্লিতে কট্টর হিন্দুত্ববাদীদের হাতে মার খেতে হয়েছে এক ব্যক্তিকে। পাকপন্থী তকমা দিয়ে তাকে পাকিস্তান মুর্দাবাদ বলানো হয়েছে। এসব জানার পরেও হুঁশিয়ারির সুর শুভেন্দুর গলায়। পাকিস্তানিদের ঠিক একইভাবে আমরা টাইট করব। পাকিস্তানিদের ঠিক একইভাবে আমরা টাইট করব। কিন্তু ভোটে জেতার জন্য দেশে বিভেদের প্রাচীর তোলাটা কি সত্যিই দরকার? যদি শুভেন্দুর মন্তব্যে দিল্লির মতো ঘটনা ঘটে আমাদের রাজ্যে, তবে তার দায় কে নেবে? উগ্র মন্তব্য করে বিতর্কের মুখে পড়ে গেছেন নন্দীগ্রামে বিজেপির প্রার্থী। আকাশ বার্তা। রাজনৈতিক সংঘর্ষে তৃণমূল কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে তপ্ত বারুইপুরে গেলেন অরূপ বিশ্বাস। অবিলম্বে দোষীদের গ্রেফতারির দাবি জানিয়েছেন তিনি, নইলে তৃণমূল পথে নামবে বলেও হুঁশিয়ারি দেন অরূপ। গত রাতে তৃণমূল ও সংযুক্ত মোর্চার সংঘর্ষে রণক্ষেত্রে চেহারা নেয় বারুইপুরের বেলেগাছি গ্রাম। বারুইপুর পশ্চিমের প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আজ নিহত তৃণমূল কর্মীর বাড়িতে গেলেন অরূপ বিশ্বাস। নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা অরূপ বিশ্বাস জানান, অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করা না হলে শুরু হবে পথে নেমে জোরদার আন্দোলন। প্রকৃত দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তি হয়
আমরা দলের তরফ থেকে আমাদের নেতা বিমান বন্দ্যোপাধ্যায় আগেই আবেদন করেছেন সবার কাছে, আমরা শান্তি বজায় রাখছি। কিন্তু এই কথা ঠিক, যদি সমস্ত দুষ্কৃতীরা ধরা না পড়ে এবং তাদের উপযুক্ত শাস্তি না হয়, তাহলে আমাদের দল রাস্তায় নামতে আন্দোলন করবে। ঘটনার সূত্রপাত গতকাল রাতে বারুইপুরের বেলেগাছি গ্রামে। তৃণমূলের অভিযোগ, বারুইপুর পূর্বের তৃণমূল প্রার্থী বিভাস সর্দারকে সঙ্গে নিয়ে পাড়া প্রচারে বেরিয়েছিলেন দলের নেতাকর্মীরা। সে সময় আচমকাই এলাকার মাঠে জড়ো হওয়া সিপিআইএম ও আইএসএফ কর্মীরা লাঠি, রড এমনকি আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। হামলায় মাথা ফেটে গুরুতর জখম হন বছর 60-এর তৃণমূল কর্মী রাহুল আমিন মিদ্দা সহ দলের 5 জন কর্মী। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই রাহুল আমিন মিদ্দাকে বারুইপুর হাসপাতাল থেকে কলকাতায় স্থানান্তর করা হলেও বাঁচানো যায়নি। তবে ঘটনায় সংযুক্ত মোর্চার দাবি, উল্টে তাদের ওপরই প্রথম হামলা চালায় তৃণমূল বাহিনী। সংঘর্ষে তাদেরও 5 জন কর্মী আহত হয়েছেন। এই চাপানুতরেই আজ সকাল থেকে তপ্ত বারুইপুর এলাকা। ফের দুদলের রাজনৈতিক সংঘর্ষের আশঙ্কায় এলাকায় চলছে পুলিশি টহল। আকাশ বার্তা। বোমা বিস্ফোরণে মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর। ঘটনাটি ঘটেছে বর্ধমান জেলার অন্ডাল থানা এলাকায়। বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটেছে বলে দাবি বিজেপির। ভোটের আগে বোমা ফেটে মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের জামবাদ বেনেডি এলাকায়। জানা গেছে বছর 40-এর ওই মৃত ব্যক্তির নাম সর্বণ চৌধুরী। শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে গেলে আজ সকালে মৃত্যু হয়। যখন খুব জোর ব্লাস্টিং হয়, আওয়াজ হয়, তখনই আমাদের ঘুম ভাঙে। তারপর আমরা উঠে বাইরে গিয়ে ওদের ঘর যাই, তো দেখি কি সর্বণ ওইখানে পড়ে আছে। বিজেপির অভিযোগ, তৃণমূল করতেন সর্বণ। কয়েকজন সহকর্মীর সাথে ঘরে বসে বোমা বাঁধছিলেন। বিস্ফোরণের জেরে ঘটে বিপত্তি, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তবে সর্বণের সহকর্মীদের কোনো খোঁজ মেলেনি এখনো পর্যন্ত। ঘটনাটি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে অন্ডাল থানার পুলিশ। ভোটের আগে বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আকাশ বার্তা। তৃণমূলে চলছে মহাভারতের মুষল পর্ব। বড় বড় নেতারা চলে গিয়েছেন। এখন অনুব্রত মণ্ডল রায় তৃণমূলের বড় নেতা, আর তারাই তৃণমূল নেত্রীকে ব্ল্যাকমেল করছে। আজ খড়গপুরে এভাবেই তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মহাভারতের মুষল পর্বের দশা এখন তৃণমূলে। মুষল পর্বের পর যেমন বড় বড় রথী মহারথীরা বিদায় নিয়েছিল, তৃণমূলে এখন সেই অবস্থা। ঘাসফুলে এখন রয়ে গিয়েছেন মাঝারি মানের নেতারা, আর তারা তৃণমূল নেত্রীকে ব্ল্যাকমেল করছে। মুখ্যমন্ত্রীকে ব্ল্যাকমেল করছেন অনুব্রত। ফিরহাদ হাকিমের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন তৃণমূলকে এভাবেই বিধলেন বিজেপির রাজ্য সভাপতি। ওদের মধ্যে এখন মুসল পর্ব শুরু হয়ে গেছে। পার্টির উপরে ছিল, এখন জেলা স্তরে শুরু হয়ে গেছে। যেমনই এখন পার্টি সামলাবেন না পা সামলাবেন বুঝেই উঠতে পারছেন। এদিন সকালে দিলীপ ঘোষ হুট খোলা জিপে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে খড়গপুর শহরে ভ্রমণ করেন। স্টেশন সংলগ্ন একটি চায়ের দোকানে বসে চাও খান তিনি। পরে এক প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, তৃণমূলে এখন বড় নেতা অনুব্রত মণ্ডল। সে মমতাকে ব্ল্যাকমেল করায় নলহাটিতে টিকিট পায়নি মঈনুদ্দিন শামস। এখন পার্টির অবস্থা খারাপ, অনেকেই ব্ল্যাকমেল করবে। মমতা ব্যানার্জি সে দাপট চলে গেছে, উনি হার বাঁচানোর চেষ্টা করছেন। সবে তো শুরু হয়েছে। যারা বড় নেতা চলে গেছে, মাঝারি নেতারাই এখন বড় নেতা, তারাই এখন ব্ল্যাকমেলিং করছে। চা চক্রের ফাঁকে এদিন জনসংযোগ বাড়ান দিলীপ। দলীয় প্রার্থীর হয়ে প্রচারও করেন তিনি। আকাশ বার্তা। প্রথম দফার ভোটে 30 আসনের মধ্যে রয়েছে ভগবানপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ মাইতির সমর্থনে শেষ বেলার প্রচার করলেন শুভেন্দু অধিকারী ও অভিনেত্রী পায়েল সরকার। 27 মার্চ বিধানসভার প্রথম দফার ভোট শুরু। শনিবার ভোট রয়েছে 30টি আসনে। ইতিমধ্যেই বিকেল 5টা অবধি প্রচার শেষ হয়েছে। ভগবানপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ মাইতির সমর্থনে শেষ বেলার প্রচার সারলেন অভিনেত্রী পায়েল সরকার। এদিন ভগবানপুর 2 নম্বর ব্লকের জুখিয়া থেকে মাথাখালি পর্যন্ত বিশাল সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিতিতে রোড শো করলেন রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও অভিনেত্রী পায়েল সরকার। বিজেপির প্রচারে যে তারকা ফ্যাক্টরকে বেশ কাজে লাগাচ্ছে তা বলাই যায়। একসময় এই কেন্দ্র ছিল তৃণমূলের গড়, কিন্তু কিছুদিন আগে প্রচারে বেরিয়ে এই অঞ্চলেই বাধা পায় তৃণমূল। সেখানে আজ দাপিয়ে বেড়ালো বিজেপি। সাধারণ মানুষ শুভেন্দু অধিকারীকে দেখে হাত মেলানোর জন্য ছুটে আসে। কয়েকশো বাইক ও সুসজ্জিত ট্যাবলো নিয়ে মিছিল করেন শুভেন্দু অধিকারী। তবে এই রোড শো আমজনতার মন কতটা ছুঁতে পারলো তা তো ভোটের ফলই বলবে। আকাশ বার্তা। দেশের দুশ্চিন্তা বাড়িয়ে দৈনিক করোনা সংক্রমণে বড় সড় লাফ। গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 53,000 ছাড়িয়ে গিয়েছে। পরিস্থিতি জটিল হচ্ছে আমাদের রাজ্যেও। করোনার দ্বিতীয় ঢেউ, বাড়ছে সংক্রমণ, বাড়ছে মৃত্যু। শেষ 24 ঘন্টায় যতজন আক্রান্ত তা আগের দিনের তুলনায় 13% বেশি। সংখ্যাটা 53,476 আর মৃত্যু 251 জনের। কিন্তু আচমকাই কেন জল বইছে মাথার উপর দিয়ে? সামাজিক দূরত্ববিধির অভাব এবং এক শ্রেণীর মধ্যে মাস্ক না পরাটা যদি অন্যতম বড় কারণ হয়ে থাকে, তবে বিপদের আরেক কারণ হলো করোনার ডাবল মিউট্যান্ট ভ্যারিয়েন্ট।
কি এই ডাবল মিউট্যান্ট? সোজা কথায় বললে পরিবেশে দীর্ঘদিন সক্রিয় থাকার ফলে করোনার এই ভাইরাস নিজেকে দুবার বদলে ফেলেছে। সে আগের চেয়ে অনেক বেশি ছোঁয়াচে এবং অ্যান্টিবায়োটিক প্রতিরোধী। করোনার ডাবল মিউট্যান্টের সন্ধান মিলেছে দেশের 18টি রাজ্যে। বিশেষজ্ঞরা বলছেন এটা সতর্ক হবার সময়, নইলে আরও বিপদ। মহারাষ্ট্রে গত 24 ঘন্টায় আক্রান্ত 31,800-র বেশি। উদ্বেগজনক অবস্থা কেরল এবং কর্ণাটকে। পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণ বেড়ে হয়েছে 462, মৃত্যু 2 জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী দেশে করোনার দ্বিতীয় তরঙ্গে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে মাঝবয়সীরা। মৃতদের 88% বয়স 45-এর উপরে। এই অবস্থায় 1 এপ্রিল থেকে 45 এবং তার বেশি বয়সীদের টিকা দেওয়ার কাজ শুরু হবে দেশ জুড়ে। আকাশ বার্তা। দেশে করোনার দ্বিতীয় ঢেউ যখন উদ্বেগের কারণ, ঠিক সে সময় সেরামের তৈরি কোভিশিল্ড টিকার রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের অভ্যন্তরীণ চাহিদার কথা ভেবেই এমন সিদ্ধান্ত বলেই জানা যাচ্ছে। এদেশে সেরাম ইনস্টিটিউটে তৈরি হচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা। এই টিকা রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখল ভারত। দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পরই মোদী সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। গোটা বিশ্বেই এই সেরামের টিকা রপ্তানি করা হচ্ছে, কিন্তু মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, হরিয়ানা সহ বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে চিন্তার ভাঁজ কেন্দ্রের কপালে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ন্ত্রণে চলা টিকা সরবরাহের উদ্যোগেও এর প্রভাব পড়তে চলেছে। বিশ্বের 64টা নিম্ন আয়ের দেশে এই টিকা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে হু। সেরাম থেকে 1,70,00,000 টিকা ইতিমধ্যেই হুর হাতে পৌঁছেছে। সেই সরবরাহ আপাতত বন্ধ হতে চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে মেল করে বলা হয়েছে, রপ্তানির অনুমতি না মেলায় নিম্ন আয়ের দেশগুলিতে করোনা টিকা পৌঁছে দিতে সাময়িক দেরি হবে। মার্চ এপ্রিলে সেরাম ইনস্টিটিউট থেকে যে টিকা রপ্তানি হওয়ার কথা ছিল তা পৌঁছতে দেরি হবে। তবে হু আশাবাদী ভারত সমস্যা দ্রুত কাটিয়ে উঠতে পারবে। এক সরকারি সূত্র জানিয়েছে, এই রপ্তানি আগামী 2 থেকে 3 মাস বন্ধ থাকবে। নতুন করে কোনো বরাত নেওয়া আপাতত হবে না। যা নেওয়া হয়েছিল তাই দেওয়া হবে। আগামী জুলাইয়ের মধ্যে 30 কোটি মানুষকে টিকা দেওয়া হবে বলে ঠিক করা হয়েছে। আকাশ বার্তা। আজ আবারও কমল পেট্রোল পণ্যের দাম। 17 পয়সা কমে কলকাতায় পেট্রোলের দাম হয়েছে 90 টাকা 18 পয়সা। ডিজেলের দাম হয়েছে 84 টাকা 18 পয়সা। দিল্লিতে পেট্রোলের দাম 21 পয়সা কমেছে। ডিজেল কমেছে লিটার প্রতি 20 পয়সা। আগামীকাল কৃষকদের ডাকে ভারত বন্ধ। 3 কৃষি আইনের প্রতিবাদে এই ভারত বন্ধ। 26শে মার্চের এই বন্ধ আন্দোলনের ঝাঁজ আরো বাড়াবে বলেই রাজনৈতিক মহলের ধারণা। রাত পোহালেই ভারত বন্ধ। 3 কৃষি আইন ইস্যুতে আন্দোলনের ঝাঁজ আরো বাড়াবে এই ভারত বন্ধ, এমনটাই দাবি কৃষকদের। 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে আগামীকাল ভারত বন্ধের ডাক দিয়েছে কৃষক ইউনিয়ন। 3 কৃষি আইনের প্রতিবাদে দিল্লি সীমানা লাগোয়া এলাকায় কৃষকদের বিক্ষোভ ইতিমধ্যেই 100 দিন পার করেছে। এর আগে গত বছরের ডিসেম্বরে ভারত বন্ধের ডাক দিয়েছিলেন কৃষকরা। কৃষি আইনের প্রতিবাদে কয়েকদিন আগে রেল রোকো কর্মসূচিতে অংশগ্রহণ করেন কৃষকরা। বন্ধের জেরে স্বাভাবিকভাবেই থমকে যেতে পারে জনজীবন। শুক্রবার সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত দেশ জুড়ে বন্ধ পালন করা হবে। কৃষক নেতা দর্শন পাল বলেছেন, আমরা ভারতবাসীর কাছে আবেদন করব যাতে কৃষকদের গৌরবের সাথে এই ভারত বন্ধকে তারা যেন সফল করেন। তাদের এই বন্ধকে সমর্থন জানিয়েছে অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস পার্টি। প্রসঙ্গত এর আগে 11 বার মোদী সরকারের সঙ্গে আলোচনার টেবিলের মুখোমুখি হয়েছিলেন কৃষকরা, কিন্তু কোনো সুরাহাই হয়নি। কৃষক নেতা রাকেশ টিকাইতি বলেছেন, 2রা অক্টোবর পর্যন্ত সময়, তার মধ্যে আইন প্রত্যাহার না করা হলে কৃষকরা অন্য রাস্তা বেছে নেবে। আকাশ বার্তা। আরো খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন।